সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তারেক জামাল, জেএন বাংলার চেয়ারম্যান। আমি আজকে জেএন বাংলার পক্ষ থেকে অল্প কিছুক্ষণের জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই সংসদ নির্বাচনে নতুন প্রজন্ম মানে তরুণ প্রজন্মের কী ভাবনা সেই বিষয়ে তাদের সাথে একটু আলাপ করব। আপনারা যারা তরুণ প্রজন্ম আছে তারাও দেখেন, আমার মুরব্বিয়ান যারা আছেন তারাও দেখেন এবং লাইক কমেন্ট করেন। আমরা ওইভাবে হয়তো আরও বড় পরিসরে আগামীতে অনুষ্ঠান করব। এখন শুরু করা যাক। আমাদের মাঝে যে যে আছে তাদের পরিচয়টা তারা নিজেরাই দিয়ে দেখ। আমি প্রথমে দেখাচ্ছি। আমার নাম দোলা খান। মহিউদ্দিন মুন্না। আমার নাম মারিয়া মেঘা, আমি একজন অভিনয় শিল্পী। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। সুপ্রিয় দর্শক, সবার সাথে পরিচিত হলেন। এখন আমি তাদের সাথে একটু আলাপ আলোচনা করব জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে। আমি কোনো দলের বিরুদ্ধে সমালোচনা করব না, কোনো প্রার্থীর বিরুদ্ধে সমালোচনা করব না। আমি জাস্ট তাদের মতামতগুলি নিব, সেই উপর ভিত্তি করে আমি কথাগুলি বলবো। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আপনাদের সেই ব্যাপারে আপনাদের প্রশ্ন করব, ওই উত্তরগুলি বলবেন। আমরা বিশেষ করে আমি নতুন প্রজন্মের না, নতুন প্রজন্মের আগের প্রজন্ম। আমি নিজেও কিন্তু বিগত 18 বছর যাবৎ ভোট দিতে পারিনি। এখন ভোট কোথায় সিল মারতে হয় সেইটাও ভুলে গেছি। ভোটাররা আর নতুন প্রজন্ম আপনারা কোথায় কীভাবে আছেন, কবে ভোটার হয়েছেন, কীভাবে আপনারা ভোট দিতে পেরেছেন কি না তাও আমি জানি না। আপনাদের মতামতগুলি আপনারাই দিবেন। এখানে যারা বসে আছে আপনারাও তাদের প্রশ্ন করতে পারেন, আপনাদের মতামত দিতে পারেন। আমি 18 বছর যাবৎ ভোট দিতে পারিনি, ভোটার হয়েও তার আগে আমি ভোট দিয়েছি অনেক। তো প্রথমেই আমি প্রশ্ন করি মুন্নার কাছে। এখানে মুন্না উপস্থিত আছে, উনিও নতুন প্রজন্মের একজন। উনি বিগত এই 18 বছর জাতীয় সংসদ নির্বাচনে আপনি কি ভোট দিতে পেরেছেন, অথবা নতুন প্রজন্মের কাছে কি আপনার কিছু বলার আছে নাকি বলতে পারেন? সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বিগত 18 বছর বাংলাদেশে ভোটের কোনো পরিস্থিতি ছিল না, আমরা ভোট দিতে পারিনি। তারপরে প্রশ্ন ভাই। তারপর এই 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে, সেই 12ই ফেব্রুয়ারি নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয়, শান্তিপূর্ণভাবে হয়, আপনি যদি কেন্দ্রে যেতে পারেন, আপনি চিন্তাধারা কি, আপনি কাকে ভোট দিবেন এবং সকলকে আপনি কি পরামর্শ দিবেন, এই দুইটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন। আমার আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন বাংলাদেশে হতে যাচ্ছে, তার হচ্ছে যে আমার প্রার্থী হচ্ছে আলহাজ নবীউল্লাহ নবী। উনি একজন ত্যাগী নেতা, দলের জন্য উনি অনেক ত্যাগ করেছেন। তো আমি সবার কাছে তার জন্য ভোট চাই, দানের শীষে ভোট চাই। এবং আপনারা স্বতঃস্ফূর্তভাবে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন। আপনি কাকে মনে চিন্তা ভাবনা, আপনার কি ধানের শীষ এবার জয়লাভ করবে? ধানের শীষে সবাই কি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবে কেন্দ্রে, নাকি অন্য অন্য দল জয়লাভ করবে, ধারণা কি? আমার ধারণা, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আমি বর্তমান আমার আসনে যে পরিস্থিতি দেখতেছি, সব ভোটার, ইয়াং জেনারেশন, মুরব্বী সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্র যাবে এবং ভোট দিবে। ধানের শীষে কত পার্সেন্ট ভোট পেতে পারে? ধানের শীষে 80% ভোট পাবে ইনশাল্লাহ। আর 20% কি আপনি মনে করেন অন্য অন্য দল পাবে? 20% অন্যান্য ভোটার দলের আচ্ছা, সমর্থকরা ভোট পাবে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমি চলে যাচ্ছি আমাদের মাঝে একজন নতুন প্রজন্মের ছোট বোন বলেন, উনি এখানে উপস্থিত আছেন। আপনার নামটা কি যেন বলছিলেন? মারিয়া মেঘা। মারিয়া। উনি অবশ্য অভিনয় শিল্পী, ভোটার হয়েছে নতুন।
আপনি কি ভোটার হওয়ার পরে জাতীয় সংসদ নির্বাচন বলেন, অন্য কোনো নির্বাচন বলেন, আপনি কি ভোট দিতে কেন্দ্রে গিয়েছেন অথবা ভোট দিতে পেরেছেন? আহ, আসসালামু আলাইকুম। ভাইয়া, আমরা বিগত 5 বছর যাবৎ আমাদের দেশে সুষ্ঠুভাবে ভোট হয়েছে বলে আমি দেখিনি। তো আমি ভোটার হয়েছি যদিও বা নতুন, তবে আমি বলবো যে আমার সাথে বা আমার আগে পরে এই বিগত 5 বছরের মধ্যে যারা ভোটার হয়েছে তারা কেউ আসলে নিজেরা ভোট দিতে পারে নাই, কারণ কেন্দ্রে যাওয়ার আগেই আমরা জানি যে ভোটগুলো দেওয়া হয়ে গিয়েছে, যে কারণে আমরা আমাদের মূল্যবান ভোটটি কাউকে দিতে পারিনি। তো আমিও এ পর্যন্ত কোনো ভোট আসলে দেওয়ার আমার হয় নাই। হয়। তো আমিও সুযোগ পাইনি। ইনশাল্লাহ এই বছর যদি সুযোগ হয়, যদি সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আমি আমার ভোটটি কাকে যে দিব সেটাও বুঝতে পারতেছি এখন দেশের বর্তমান যে পরিস্থিতি, আমরা আসলে কোন দলকে নির্বাচন করব, কোন দল আমাদের জন্য ভালো কিছু উপহার দিবে, আমাদের দেশকে ভালো কিছু দিবে, আমরা আসলে খুবই কনফিউজড। তো যেহেতু আওয়ামী লীগ এত বছর আমাদের দেশকে শাসন করেছে, আমি জানি যে তারা আমাদের জন্য অনেক উপকার করেছে আবার অনেক অপকারও করেছে। এখন ইনশাল্লাহ চিন্তা আছে যে যদি আমাদের জন্য বিএনপি আসে বা তারা যদি আমাদের জন্য কিছু করে, তারাও একসময় ছিল, তারাও আমাদের অনেক উন্নতি করেছে। এখন আমি আসলে জানি না যে তারা আমাদের কতটুকু উন্নতি করতে পারবে, তবে আশা করব যে তারা যেন বিজয় লাভ করে। আর আমিও আমার মূল্যবান ভোটটি ধানের শীষ মার্কায় দেওয়ার চেষ্টা করব। আপনি বলেছেন 5 বছর সুষ্ঠুভাবে ভোট দিতে পারেননি। আপনি কি 5 বছরের পূর্বে ভোটার ছিলেন? না, না, বিগত 5 বছরের আগে আমি ভোটার ছিলাম না, কারণ আমার বয়সও অতটা হয়নি। তবে আমি দেখেছি যে সুষ্ঠুভাবে নির্বাচন বহুদিন যাবতই হচ্ছে না। তবে আমার ভোটার হওয়ার মধ্যে এই 5 বছরটা পড়ে, যে কারণে আমি এই 5 বছরও আমি কাউকে সুষ্ঠুভাবে নির্বাচন হতে দেখিনি। তো আমার সাথে যারা ভোটার হয়েছে তারাও ভোট দিতে পারে নাই। আচ্ছা, মনে করেন আপনি আত্মস্বজনের মধ্যে অথবা ফ্রেন্ড সার্কেলের মধ্যে 5 বছর আগে যারা ভোটার হয়েছে তাদের কাছ থেকে কি কোনো ধারণা পেয়েছেন যে 5 বছরের আগে তারা ভোট দিতে পেরেছে কেন্দ্রে গিয়ে? আসলে তখন আমার বয়স এতটা কম ছিল যে আমি নির্বাচনের বিষয়টা নিয়ে না, আমি ওরকম ওই ভাবে। সময়ের কথা আপনাকে প্রশ্ন করছি না, আমি বলছি বর্তমানে সবার সাথে যখন আপনি আলাপ করেন তখন কি তাদের কাছ থেকে জিজ্ঞেস করে জানতে পারেন যে 5 বছরের আগে কি তারা যারা ভোটার ছিল তারা ভোট কেন্দ্রে যেতে পেরেছে অথবা ভোট দিতে পেরেছে কিনা? আসলে বর্তমানে বা আগেও এই নির্বাচনের বিষয়টা নিয়ে বা এই বিষয়ে তাদের সাথে আমার কোনো কথাবার্তা হয় নাই, যে কারণে এই আলোচনাটা আসলে হয়ে ওঠে নাই, জানা আচ্ছা, হয় নাই। আপনাকে আমি আরেকটি প্রশ্ন করি। বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি শাহাদাত বরণ করেছেন 1981 সালে। হুম। নাম শুনেছেন? হ্যাঁ, রাষ্ট্রপতি হ্যাঁ, জিয়াউর রহমানের নাম হ্যাঁ। শুনেছেন? উনি দেশের প্রেসিডেন্ট ছিলেন। ওই সময় কিন্তু দেশে আপনার কৃষির সুজলা সুফলা বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল এবং কৃষিতে বিপ্লব ঘটিয়েছিল। এটা হয়তো আপনার ধারণা নাই। আপনার মা বাবা তারা বলতে পারবেন অথবা তারও উপরে যারা ছিল দাদা দাদি নানা নানি তারা বলতে পারবো। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর অনেক দিন দেশে আরেকটা স্বৈরাচারী সরকার ছিল দেশে, কিন্তু তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। তার আমলেও দেশ সুন্দরভাবে চলেছে। আর দেশ চালাতে ক্ষমতায় গেলে এটা একটু ভুল ত্রুটি হয়, কম বেশি ভুল ভ্রান্তি হয়, কিন্তু সে যে সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করেছে তার প্রমাণ কিন্তু 30শে ডিসেম্বর দিয়ে গেছেন। 30শে ডিসেম্বর তিনি ইন্তেকাল করার পর বাংলাদেশের প্রতিটা মানুষ তার জন্য দোয়া করেছেন। তার জানাজা বাংলাদেশের মনে হয় পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ একটা জানাজা হয়েছে। হুম। তাই সেই দলের একমাত্র এখন বংশধর আছে ছেলেদের মধ্যে, আমি বলবো রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ছেলে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি এখন বিএনপির দায়িত্ব নিয়েছেন এবং তিনি 31 দফা দিয়েছেন। এটা আপনাদের বেলায়, নতুন প্রজন্মের বেলায়ও এবং সবার জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ওই স্টুডেন্ট কার্ড, অনেক সুবিধা দিবেন। তা আপনি কি মনে করেন তারেক রহমানের হাতে দেশের দায়িত্ব গেলে দেশে ভালো একটা কিছু তাদের বাবা মায়ের মতো কিছু হতে যাচ্ছে? এখন প্রত্যেকটা সন্তান তার বাবা মায়ের মতন দায়িত্ববান হয় কিনা এটা আসলে সন্তানের উপরে নির্ভরশীল, যে
বাবা মা ভালো হলেই যে সন্তান সবসময় ভালো হবে বা ভালো করবে আমাদের জন্য, সেটা তো আমরা বলতে পারি। যেমন বঙ্গবন্ধু হয়তো আমাদের দেশের জন্য অনেক কিছু করেছিল, তবে শেখ হাসিনা সরকার দেশে থাকার সময় অনেক দুর্নীতি অনেক অপকর্ম করে গেছে আমাদের দেশের সাথে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারতেছি না যে তারেক রহমানও তার বাবা মার মতন ভালো কিছু আমাদের জন্য করবে কিনা, তবে আমরা আশা রাখবো, আমরা নতুন প্রজন্মরা আশা রাখবো যেন আমাদের দেশের ভালোটাই হয়, আমরা আমাদের ভালোটাই চাইবো। উনি যদি আমাদের জন্য ভালো কিছু করে তবে অবশ্যই আমি চাইবো বা আমরা চাইবো যেন উনি আমাদের। তো জনাব তারেক রহমান মানে তার দলকে বিএনপি তো তিনি 300 আসনে দাঁড়ান হ্যাঁ। নাই, বাংলাদেশে তিনি 2টা আসনে দাঁড়াইছে। 2টা আসন হলো তাদের পৈতৃক ভিটা যেটা বলে, জন্মস্থান বগুড়া 6 থেকে দাঁড়াইছে, আর ঢাকা 17 থেকে দাঁড়াইছে। তো উনি যেহেতু 2টা আসন থেকে দাঁড়াইছে, ওনার যেহেতু দলের চেয়ারম্যান, ওনার 300 আসনে ওনার প্রার্থী আছে। সেই হিসাবে রাষ্ট্র যদি বিএনপি বিপুল সংখ্যক আসন পায়, মেজরিটি আসন পায়, তখন তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবে। তাই আপনি কি, যেহেতু বর্তমানে দেশে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়েছে, মানুষের আন্দোলনের মুখে বিতাড়িত হয়েছে, এই মুহূর্তে আপনি কি মনে করেন যে তারেক রহমান রাষ্ট্রের দায়িত্ব নিলে ভালো করবে কি খারাপ করবে এটার বিবেচনা পরে হবে, কিন্তু আপনি কি এখন আশাবাদী হইতে পারেন যে ওনারে ভোট দিলে ভোটটা কাজে দিবে, এবং ওনার জন্য এই ব্যাপারে আপনি কি পরামর্শ দিতে পারেন যে বা দেশটা ভালো করে চালানোর জন্য? না, আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, আমার আসলে কোনো পরামর্শ দেওয়ার মতো নাই, তবে আমরা আশা করব আমাদের জন্য যে ভালো কিছু করবে সেই যেন আমাদের নেতা হয়ে আসে, আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়ে আসে। থ্যাংক ইউ, ধন্যবাদ অনেক আপনাকে। এখন আমি প্রশ্ন করছি, আমার আরেক ছোট ভাই আছে, নামটা কি জানি? হাবিবুর রহমান। হাবিবুর রহমান। উনিও একজন ভোটার, এবং হিসাবে নতুন প্রজন্মই যেহেতু আমাদের মাঝখান থেকে বিগত 18 বছর চলে গেছে, 18 বছর আগে যারা জন্মগ্রহণ করেছিল তারা এখন একটু মধ্যবয়স্ক হয়ে গেছে হিসাবে, যেহেতু ভোট দিতে পারছে, উনি পারছে কিনা ওনার উত্তর উনি দেবে। আপনি কি 18 বছরে শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে কোনো ভোট দিতে জি পেরেছেন? না। পারেন নাই। আসসালামু আলাইকুম। আমি বিএনপিকে অনেক ভালোবাসি, বিএনপি করি। আর তারেক রহমান দেশে আসার পর কিছু কথা যে বলছে, এখনো কথা বলে, সে উন্নয়নের জন্য কথা বলে, জনগণের জন্য কথা বলে। তার কথার ধারণ এত, যারা বুঝে তারা অবশ্যই বিএনপিতে ভোট দিব ইনশাল্লাহ। তো আমি চাই আমরাও মাঠে কাজ করব, আমরা বিএনপিকে বিপুল ভোটে ইনশাল্লাহ জয়যুক্ত করব। আপনি কি মনে করেন জি জনাব তারেক রহমান আগামীতে প্রধানমন্ত্রী হলে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে এবং ভালো 100%। করতে পারবে? জি 100%। আচ্ছা, আপনি এবং আপনার ফ্যামিলি কি বিএনপির পক্ষে ভোট দিবে? জি 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 জি। তা আপনি আপনার মানে আমার এই চ্যানেলের যারা দেখবে তাদের উদ্দেশ্যে ভোট দেওয়ার ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে? আমি তাদেরকে বলতে চাই তারা নির্দ্বিধায় যেন বিএনপি কে ভোট দেয়। ইনশাল্লাহ তারেক রহমান সাহেব দেশের উন্নয়ন, এরকম উন্নয়ন করবো যে তারা ভাবতে পারে নাই। এটা আমার বিশ্বাস। খারাপটা তো করতে পারে। না, আমার বিশ্বাস সে খারাপ করবে না। সুপ্রিয় দর্শক, আমরা অনেকেরই কথা শুনলাম, আরও একজন নতুন প্রজন্মের মেয়ে আছে এখানে, উনিও সম্ভবত এবারই ভোটার হয়েছে কিনা ওনার মুখ থেকে শুনবো। ওনার নাম হলো দোলা খান, উনি এখানে আছেন। ওনার কাছে আমার প্রশ্ন, আপনি কি এই নতুন ভোটার হওয়ার পরে আপনি কি জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে গিয়ে কোনো ভোট দিতে পেরেছেন? এখন পর্যন্ত আমি মানে ভোট দেইনি, তবে এবার আশা আছে ভোট দেওয়ার। এবার আশা আছে ভোট দেওয়ার। আচ্ছা, আপনার কাছে আরেকটি প্রশ্ন, আপনার বাবা মা আছে? হ্যাঁ। আপনি যেহেতু এবার ভোটার হয়েছেন, আপনার বাবা মা অবশ্যই তার আগে, যেহেতু তাদের মেয়ে আপনি, তারা ভোটার ছিল, আপনার বাবা মা কি 18 বছর ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরেছেন? উম, তা এটা আসলে আমি সঠিক বলতে পারবো না, কারণ আমাদের তো মাদারীপুরে যখন মানে ভোটার ইয়েটা হয় ওনারা তো গ্রামে চলে যায়, কাকে ভোট সুষ্ঠুভাবে দিয়েছে কি দেয়নি এটার সাথে আমার কখনো ডিসকাস হয়নি।
আমি পড়াশোনা নিয়ে আসলে মানে এতটাই ব্যস্ত ছিলাম যার জন্য ভোট দেওয়াও হয়নি। আর বাবা মাও এই বিষয়ে আমার সাথে কখনো আলাপ করেননি। আপনি থাকেন কি ঢাকা শহরে না হ্যাঁ, মাদারীপুর? না ঢাকায় থাকি। তো ঢাকা শহরের আবহাওয়া মানে নির্বাচনী আবহাওয়া চারিদিকে তো আসতে যেতে মানুষের মুখে শোনেন, দেখেন, অনেক কিছু বোঝেন। আপনার ধারণা কি হয় মানে বর্তমান পরিস্থিতিতে কোন দলের অবস্থান ভালো? আপনার কি ধারণা? বর্তমানে তো বিএনপির অবস্থানই ভালো দেখা যাচ্ছে, সবার মুখে এইটাই জয়গান শুনতেছি। তো ইনশাল্লাহ এবার ধানের শীষ বিজয় হবে। আপনি কাকে ভোট দেবেন? ধানের শীষেই ভোট দিব। আপনার এই দর্শকের উদ্দেশ্যে যারা দেখবে এই অনুষ্ঠানটা তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি? তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যাদের মানে যাকে আপনার যোগ্য মনে হবে আপনারা তাকে নির্ভয়ে ভোটটা দিবেন। কারো মানে জোর খাটিয়ে আপনাকে ভোট দেওয়া হবে, কারো কথার ভিত্তিতে এসব করবেন না। যাকে আপনার যোগ্য মনে হবে আপনি আপনার মূল্যবান ভোটটা তাকেই দিবেন। আপনার কাছে আমার আরেক দুই একটা প্রশ্ন আছে। আপনি তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম শুনেছেন, জি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামও শুনেছেন। তারা দুই ব্যক্তি কি দেশের জন্য কিছু করে গিয়েছেন নাকি তারা খারাপ ছিল, দেশের জন্য না, খারাপ করে খারাপ গিয়েছেন? তো না। ভালো খারাপ এটা নিয়েই সবারই চলতে হবে। ভালো খারাপ সবার মধ্যেই আছে। এখন ভালো যদি করে, খারাপও করছে। আবার এই যে আওয়ামী লীগও যেমন আমাদের জন্য ভালো কিছু করছে, খারাপও করছে। ভালো মন্দ সবকিছু মিলেই তো সবার মধ্যেই থাকে বা আছে। এখন সামনে যে ভালো করবে আমরা তাকে নিয়েই সামনের দিকে এগোতে চাই আর কি। আচ্ছা, যেহেতু এইবার আওয়ামী লীগ নির্বাচনে নাই, মানে নির্বাচনে নাই কি সেজন্য বাংলাদেশের সব মানুষই জানে তারা অনেক দেশের সমস্যার সৃষ্টি করে গিয়েছেন। তারা এমন একটা রূপ ধারণ করেছিলেন যার ফলে দেশের মানুষ তাকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে। যেহেতু এবার আওয়ামী লীগ নির্বাচনে নেই, তাদের মার্কাটর নৌকা ওই মার্কাটর নেই। যা এখন যেহেতু অন্য অন্য অনেক মার্কা আছে, এই বর্তমানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে, একমাত্র ছেলেদের মধ্যে তার বংশধর উনি আছেন, খালেদা জিয়ারও বড় ছেলে তারেক রহমান। উনি তারেক রহমান যদি নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলে কি দেশ ভালোভাবে পরিচালনা করতে পারেন? আপনি কি এ আশাবাদ ব্যক্ত করেন নাকি উনি আরেক আওয়ামী লীগের মতো খারাপ করুক সেই ধরনের চিন্তাধারা আপনার আছে? না, উনি আশাবাদী যে উনি ভালো কিছুই করবে। ভালো কিছু না করলে আবার মানে জনগণ ক্ষেপলে তো আর উনি আবার মানে মানে উনারও তো ওনার মতো অবস্থা হবে। যেভাবে শেখ হাসিনাকে আমরা মানে ইয়ে করছি, দেশ থেকে বিদায় দিছি। তো ওই ভয়টা ওনার মধ্যে কাজ করলে উনি ইনশাল্লাহ ভালো কিছুই করবে আমাদের জন্য। আচ্ছা, এখন আমি যেহেতু আগেই আমি একটা চ্যানেলের চেয়ারম্যান, সেই হিসাবে আগেই বলছি অন্য কোনো দলের আমি বিরোধিতা করব না, অন্য কোনো প্রার্থীর বিরুদ্ধে আমি বিরোধিতা করব না। কারণ সবারই গণতান্ত্রিক অধিকার আছে নির্বাচনে দাঁড়ানো, সকল দলেরই নির্বাচনে দাঁড়ানোর অধিকার আছে। তার পাশাপাশি কিন্তু সকল দলের মত প্রকাশ করার অধিকার আছে। সেই হিসাবে আপনাকে আমি শেষ একটা প্রশ্ন করছি, সেটা হলো এখানে তো আমরা মোটামুটি সবাই যা যার মতামত দিয়েছেন। আপনি কি ধানের শীষের বাইরে অন্য কাউকে যোগ্য মনে করেন আগামী দেশের জন্য? না, এখনো যোগ্য মনে করছি না। বর্তমানে ধানের শীষই আমি যোগ্য মনে করতেছি। ধানের শীষ বলতে কি তারেক রহমান হ্যাঁ, প্রধানমন্ত্রী হইলে ভালো মনে করেন? হ্যাঁ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাইয়া। আপনারা এই জায়গায় আজকে ছোট পরিসরে আসছেন, আপনাদের সবাইকেই ধন্যবাদ। আমরা আগামীতে আরও বড় পরিসরে বসবো এবং নির্বাচনে আমরা সবাই অংশগ্রহণ করব, কেন্দ্রে যাব, ভোট দেব, শান্তিপূর্ণভাবে ভোট দেব। যারা বিশৃঙ্খলার সৃষ্টি করতে আসে তাদের আমরা ওই সময় হয়তো প্রতিরোধ করতে পারবো না, আমাদের সুবিধাজনকভাবে আমরা ভোটটা কিন্তু কেন্দ্রে গিয়ে দিয়ে আসবো, এটা আমরা সবাই আশা করি। অনেকে বিশৃঙ্খলা করতে পারে, চেষ্টা করতে পারে, সবাই চায় যে আমার জয়লাভ হোক, সেই জিনিসটা অনেকেই করতে পারে। তা আমার চিন্তা ভাবনা যে এই জিনিসটা যদিও হয় কেন্দ্রের বাইরে এদিক সেদিক, তখন আমরা চেষ্টা করব যে কোনো উপায়ে যে দিক দিয়ে হোক, এদিক দিয়ে না পারি ওদিক দিয়ে, ওদিক দিয়ে না পারি ওদিক দিয়ে, কোনো রকম কেন্দ্রে গিয়ে আমাদের ভোটটা আমরা দিয়ে আসবো এবং যাকে যোগ্য মনে করব তাকে দেব, যে যোগ্য তাকেই দেব। হ্যাঁ, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে তাকে দেব। দেব। এটা হলো আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে কথা। আর আমার ব্যক্তিগতভাবে আমি আমার দর্শকদের আমি 4টা
অনুরোধ করব, 4টার ব্যাপারে আমি সারা বাংলাদেশের ব্যাপারে অনুরোধ করব, আপনারা সবাই তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে ধানের শীষে ভোট দিয়ে সারা বাংলাদেশে 300টা আসন তো আর বিএনপি পাবে না, আপনারা যে যেখানে পারেন ধানের শীষে ভোট দিয়েন। যেহেতু আমি একটি ধানের শীষের ঘরের পরিবারের সন্তান, সেই হিসাবে বলবো, আমি মুক্তিযোদ্ধারও এক ফ্যামিলির সন্তান, সেই হিসাবে বলছি। আমি বিশেষ করে যেহেতু আমি ঢাকার সন্তান, সেই হিসাবে আপনাদের কাছে অনুরোধ, আমার শ্রদ্ধেয় বড় ভাই পিতৃ সমতুল্য জনাব মির্জা আব্বাস ঢাকা 8 আসন থেকে দাঁড়িয়েছে। ওনার এলাকাটার নাম হইল শাহজাহানপুর, নয়াপল্টন, মতিঝিল, রমনা। এই জায়গায় আপনারা সকলের প্রতি আমার প্রিয় মা, বোন, ভাই, বাবা যে যেখানে আছেন সকলের প্রতি তার মির্জা আব্বাসের ভোটার যারা, তারা জনাব মির্জা আব্বাসকে ধানের শীষে ভোট দিয়ে আসবেন। আর আমার কেরানীগঞ্জ 3 আসনে আমার আরেকজন খুব শ্রদ্ধেয় ব্যক্তি আছে, যদিও ওনার ধর্ম হিন্দু, কিন্তু উনি কিন্তু মুসলমানদের অনেক বেশি ভালোবাসেন এবং মুসলমানদের জন্য অনেক কাজ করেন। এবং কেরানীগঞ্জ 3 উনি অনেক কাজ করবেন, নির্বাচিত হলে আর দল ক্ষমতায় আসলে উনিও একজন সিনিয়র মন্ত্রী হবেন, মির্জা আব্বাসও সিনিয়র মন্ত্রী হবেন। ওই জায়গায় আমি অনুরোধ করব বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে, যে যেখানে কেরানীগঞ্জে 3-এ আছেন সবাই বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে একটি আপনার মূল্যবান ভোটটি দিয়ে আসবেন ধানের শীষ মার্কায়। আরও দুটি অনুরোধ করব, এটা হলো আমার ঢাকা 4, এটা হলো শ্যামপুর, কদমতলী, এই 2টা থানা পড়ছে। এই জায়গায় সাবেক এমপি ছিল, সংসদ সদস্য ছিল অনেকবার, এবং মুক্তিযুদ্ধ বিষয়ক চেয়ারম্যান ছিল জাতীয় সংসদ কমিটির আমারই বড় ভাই, আরেকজন বড় ভাই আলহাজ সালাউদ্দিন আহমেদ। তিনি এবার নির্বাচন করছেন না, তার সন্তান করছেন, তার ছেলে আমার ভাতিজা। ছোটবেলা থেকেই তিনি জন্মগ্রহণই করেছেন, তারপর থেকে দেখে দেখে বড় হয়েছে। উনি আমাদেরকে দেখে দেখে বড় হয়েছে, আমি ওনাকে ছোট থেকে এখন বড় দেখেছি। জনাব তানভীর আহমেদ রবিন আমার ভাতিজা। আপনারা সবাই ঢাকা 4-এ যারা আছেন সকলের কাছে আমার প্রিয় ভাই বোনেরা, আমার মায়ের সমতুল্য যারা আছেন, বাবার সমতুল্য যারা আছেন, সবাই একটু কষ্ট করে সকাল সকাল কেন্দ্রে যাবেন, জনাব তানভীর আহমেদ রবিনকে ধানের শীষ মার্কায় ভোট দিবেন। যারা আলহাজ সালাউদ্দিন আহমেদকে ভালোবাসতেন, যারা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসতেন, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসতেন, তাদের বিএনপিকে ভালোবাসতেন, তাদের সকলের প্রতি অনুরোধ আপনারা তানভীর আহমেদ রবিনকে ধানের শীষে ভোট দিয়ে আসবেন। আমার ঢাকার ব্যাপারে আরেকটি বিশেষ অনুরোধ, এটা হলো ঢাকা 5। এই জায়গায় আল্লাহ সালাউদ্দিন আহমেদ এমপি ছিল, সংসদ সদস্য ছিল সাবেক। এই জায়গায় আরেকজন আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনিও কিন্তু সালাউদ্দিন ভাইয়ের সাথে একসাথে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে জড়িত ছিল, অনেক ত্যাগী নেতা, পুরাতন নেতা। ওনার নাম না বললেই নয়, উনি সাবেক কমিশনারও ছিল যাত্রাবাড়ি। উনি আমার একজন বড় ভাই, আমার সিনিয়র, রাজনীতিতে সিনিয়র। ওনার অনেক ত্যাগ আছে, অনেক জেল জুলুম খাটছে, যেমন তানভীর আহমেদ রবিন খাটছে, মির্জা আব্বাস জেল খাটছে, বাবু গয়েশ্বরচন্দ্র রায় শুধু জেলে খাটেনি, অনেক পুলিশের মারধরও খেয়েছে। মির্জা আব্বাস বাড়িঘর, আমি ছিলাম ওই বাড়িতে, র্যাব যেভাবে পিটাইছে এটা আমার ভিডিওতে বলছি। সেরকম আমি ঢাকা 4-এর ব্যাপারে বলছি। এই জায়গায় আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব নবিউল্লাহ নবী ভাই দাঁড়াইছে। এই জায়গায় সবার প্রতি অনুরোধ, বৃহত্তম যাত্রাবাড়ি এবং ডেমরা থানায় যারাই আছেন ভোটার, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই সকাল 8টার মধ্যে কেন্দ্রে যাবেন। আপনারা প্রয়োজনে বাসায় এসে নাস্তাটা করবেন, একটু কষ্ট করে হলো কেন্দ্রে গিয়ে নবিউল্লাহ নবীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিকে বাঁচিয়ে রাখবেন। সবার প্রতি আমার এই অনুরোধ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।